আমাদের আজকের নিবেদন সম্পূর্ণ বাস্তব কাহিনী, তাই টিম গোধূলির মায়াজাল আশা করছে আপনারা সম্পূর্ণ গল্পটা মন থেকেই গ্রহণ করবেন। 3D অডিওর সঠিক মজা নিতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। যেমন এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি, আর এই আমি এখন আপনার ডান দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তাহলে হেডফোনটি ঘুরিয়ে নেবেন। নমস্কার, দ্য মডার্ন লাভ স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনবেন জিৎ দাসের লেখা গল্প শুভ নববর্ষ। গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোধূলির মায়াজাল। এই গল্পের গল্প পাঠে প্রণজিৎ ভৌমিক, গল্পের সূত্রধর আমি শ্রাবণী কোনাই। তাহলে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক জিৎ দাসের লেখা গল্প শুভ নববর্ষ। স্থান প্রণজিতের বাড়ি। আজ চৈত্র সংক্রান্তি, দিন ফুরালেই পয়লা বৈশাখ, 1432 বঙ্গাব্দের সূচনা। সেই উপলক্ষে প্রণজিতের 3 বন্ধু সুভান, রাজ আর পূর্ণেন্দু তাদের বাড়িতে এসেছে এবং এই বিষয়ে আলোচনা করছে। আলোচনার এক পর্যায়ে রাজ বলল, ভাই কালকের পার্টিটা কিন্তু জমিয়ে করতে হবে। সে আর বলতে, আর মেনুতে থাকবে চিকেন বিরিয়ানি উইথ রয়্যাল স্ট্যাক। পূর্ণেন্দুর এই কথায় প্রণজিৎ একটু বিরক্ত হয়ে বলল, কোনো ফেস্টিভ্যাল শুরু হতে না হতেই তোদের খালি মদ খাওয়ার চিন্তা, তাই না? তারপর হঠাৎ করে সে চুপচাপ হয়ে গেল। তাকে এইভাবে চুপচাপ থাকতে দেখে রাজ জিজ্ঞাসা করলো, কিরে তোর আবার কি হলো, হঠাৎ করে চুপচাপ হয়ে গেলি কেন? প্রণজিৎ একটু চিন্তিত স্বরে বলল, আমি ভাবছি জিতকে কি করে আনা যায়। এই কথা শুনে পূর্ণেন্দু বলে উঠল, কেন, যেমন করে আনার তেমন করেই আনবি। প্রণজিৎ এবার একটু বিরক্ত হয়ে বলল, ধুর, মদ খেয়ে খেয়ে মনে হয় তোদের মাথাটাই নষ্ট হয়ে গেছে। এবার রাজ বলে উঠল, বাই দ্য ওয়ে, আমাদের মৃন্ময় কই? রাজের কথা শেষ হতে না হতেই মৃন্ময় দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, আমি চলে এসেছি। তা কি এত আলোচনা হচ্ছে? মৃন্ময়ের প্রশ্নের উত্তরে প্রণজিৎ বলল, কালকের পার্টিতে জিতকে কি করে আনা যায় সে বিষয়ে আলোচনা চলছে। আসলে জিতের মায়ের কাজ তো এখনো সম্পন্ন হয়নি, তাই আমি ভাবছিলাম ওকে কি করে নিয়ে আসা যায়, মানে ও কি রাজি হবে। এরপর মৃন্ময় আর কোনো কথা না বলে সরাসরি ফোন করলো জিতকে। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। জিতের ফোন সুইচ অফ পেয়ে মৃন্ময় সাথে সাথে ফোন করলো রেজাউলকে। হ্যাঁ মিন্ময় বল। আমি জিতের ফোন সুইচ অফ পাচ্ছি। ও কোথায় গো? ও জিৎ, ও তো ঘরেই আছে, দাঁড়া দিচ্ছি। মৃন্ময়কে একটু হোল্ড করতে বলে রেজাউল জিতকে ডাকতে গেল। জিৎ, এই জিৎ, জিৎ। এক্ষেত্রে বলে রাখি, জিৎ আর রেজাউলের বাড়ি একদম পাশাপাশি। বলা ভালো, বেশিরভাগ সময় জিৎ রেজাউলের বাড়িতেই থাকে। সে যাই হোক, রেজাউলের ডাক শুনে জিৎ ঘরের ভেতর থেকেই বলল, কি হয়েছে বলো? এবার জিতের দিকে মোবাইল এগিয়ে দিয়ে রেজাউল বলল, এনে মিন্ময় তোকে কি বলছে শোন। এরপর রেজাউলের হাত থেকে ফোনটা নিয়ে জিৎ বলল, হ্যাঁ মৃন্ময় বল। মৃন্ময় বলল, এই জিৎ, কালকের পার্টিতে কিন্তু চলে আসবি। এবার জিৎ একটু উদাস হয়ে বলল, না রে ভাই, আমি আসতে পারবো না। তুই তো জানিস বল, আমার মায়ের আশপান্নার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। আর তাছাড়া
এসব পার্টি ফার্টি এখন আমার আর ভালো লাগছে না, তাই আমি যাব না, তোরা এনজয় কর। মৃন্ময় জিতের সব কথা শুনে বলল, দেখ ভাই, আমি তো বুঝতে পারছি তোর মনের উপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু এইভাবে ঘরে বসে থাকলে তো কিছু হবে না। এই বলে মৃন্ময় জিতকে সান্ত্বনা দিল। এরপর ও ফোন কেটে দিল। সব শুনে রাজ বলল, ব্যাপার তো দেখছি বেশ গুরুতর। তাহলে কি জিত আসবে না? এবার সুহান একটু বিরক্ত হয়ে বলল, ধুর, জিতের জন্য আবার আমাদেরকে পার্টি নষ্ট করতে হবে। সুহানের এই কথায় প্রণজিৎ যেন তেলে বেগুনে জ্বলে উঠল। অগ্নিস্ফুলিঙ্গের মতন জ্বলে উঠে সে বলল, দেখ, হয়তো তোর সঙ্গে জিতের বনিমনা নেই, কিন্তু ও যে আমাদের জন্য কি তা শুধুমাত্র আমরাই জানি। সুতরাং ওর সম্বন্ধে একটু ভেবেচিন্তে কথা বল। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে যাচ্ছে বুঝতে পেরে মৃন্ময় চটপট বলে ওঠে, আচ্ছা আচ্ছা, এত তর্ক করতে হবে না, আমি এটা ট্রাই করে দেখছি। এই বলে মৃন্ময় কল করলো প্রিয়াঙ্কাকে। मुझको बता दे, चाहूं मैं या ना, अपनी तो दिल का बता दे, चाहूं मैं या ना। হ্যাঁ, হ্যালো বোন। হ্যাঁ মৃন্ময়দা, বলো। আজ বাদে কাল তো পয়লা বৈশাখ, তাই আমরা ভেবেছি একটা পার্টির আয়োজন করব। আর সেই পার্টিতে আমাদের সব বন্ধুদের নিমন্ত্রণ করব। কিন্তু জিতকে ফোন করলাম, ও আসতেই চাইছে না। কি করা যায় বলতো? প্রিয়াঙ্কা বলল, তুমি তো জানো ওর সিচুয়েশনটা। এবার মৃন্ময় বলে উঠল, আরে হ্যাঁ, আমি ওর সিচুয়েশনটা বুঝতে পারছি, কিন্তু এইভাবে আর কতদিন চলবে? তুই ওকে একটু বোঝা না, দেখ যদি তাতে কাজ হয়। আচ্ছা, দেখছি। এবার মৃন্ময় কিছু একটা মনে পড়েছে এমন ভঙ্গিতে বলে, আরেকটা কথা, কাল কিন্তু তোরও নিমন্ত্রণ রইল, আসবি কিন্তু। এবার প্রিয়াঙ্কা ওকে বলে ফোনটা কেটে দেয়। এবার প্রিয়াঙ্কা ভাবনা চিন্তা করতে থাকে কি করে জিতকে কালকের পার্টিতে নিয়ে যাওয়া যায়। খানিকক্ষণ ভাবনা চিন্তা করার পর ও ফোন করলো জিতকে। মাইরে মাইরে তেরে বিন মে তো অধুরা রহা। হ্যাঁ প্রিয়াঙ্কা, বল। কি রে জিৎ, তুই কি করছিস? আজ বাদে কাল পয়লা বৈশাখ, মৃন্ময় দ্বারা তো তোকে পার্টিতে ডেকেছে, আর শুনলাম নাকি তুই যাবি না বলেছিস, কেন? তুই তো জানিস বল, আমার মায়ের আসপান্নার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, আর তাছাড়া এসব পার্টি ফার্টি এখন আমার আর ভালো লাগছে না। এবার প্রিয়াঙ্কা সান্ত্বনার সুরে জিতকে বলে, দেখ, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা, কিন্তু এমন করে তুই আর কতদিন মন খারাপ করে বসে থাকবি? এতক্ষণ জিত নিজেকে সামনে রেখেছিল, কিন্তু আরও নিজেকে সামনে রাখতে পারল না। কারণ সবার কাছে নিজের দুর্বলতা লুকাতে পারলেও প্রিয়াঙ্কার কাছে সে কখনোই নিজের দুর্বলতা লুকাতে পারে না। তাই আবেগঘন কণ্ঠে সে বলল, আরে প্রিয়াঙ্কা, আমার কিছু ভালো লাগছে না, আর আমি এরকম মনের অবস্থানে যেতেও পারবো না। জিতকে এইভাবে ভেঙে পড়তে দেখে প্রিয়াঙ্কা সান্ত্বনার সুরে আবার বলে, তুই চিন্তা করিস না, আমিও কাল তোর সাথে যাব। প্রিয়াঙ্কার এই কথা শুনে বেশ অবাকই হয় জিত। চোখ মুছেও বলে, তুই আমার সাথে যাবি মানে? জিতকে এভাবে অবাক হতে দেখে প্রিয়াঙ্কা আবার বলে ওঠে, হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, আমিও কাল তোর সাথে যাব। আচ্ছা, আমি রাখছি। এই বলে প্রিয়াঙ্কা ফোন কেটে দিল। আজ পয়লা বৈশাখ, বাঙালির নতুন বছর 1432 বঙ্গাব্দের শুরু। আজ বাঙালিরা যেন এক নতুন রঙে সেজে ওঠে। চারিদিকে নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সের মানুষ নতুন পাঞ্জাবি ও শাড়ি পরে তাদের পরিচিত দোকানে হালখাতা করতে বেরিয়েছে। তাদের হাতে নানান ধরনের ব্যাগ ও প্লাস্টিক শোভা পাচ্ছে। আজ প্রণজিৎ অনেক ব্যস্ত, কারণ বেলা ফুরালেই তাদের বাড়িতে পয়লা বৈশাখের পার্টি। যেহেতু আগের দিনের আলোচনায় ঠিক হয়েছিল যে প্রণজিৎদের বাড়িতেই পার্টিটা হবে, সেহেতু
সে সকাল থেকেই কাজে লেগে গেছে। প্রণজিৎ জানতো সে একা এত কাজ সামলাতে পারবে না, তাই জন্যই সে রাজকে অনুরোধ করে তাদের বাড়িতে থেকে যাওয়ার জন্য। রাজও সম্মতি জানিয়ে তাদের বাড়িতে থেকে গেছিল। পার্টির সব কাজ করতে করতে এক ফাঁকে রাজ প্রণজিৎকে জিজ্ঞাসা করে, এই প্রণজিৎ, আজকে জিৎ আসবে তো? তুই দেখিস, জিৎ নিশ্চয়ই আসবে। এরপর ওরা পুনরায় যে যার কাজে মন দিল। বিকেল হতেই প্রণজিতের বন্ধুরা একে একে আসতে শুরু করলো। এবারের পার্টি ছোট করে আয়োজন করা হলেও প্রণজিৎ নিজের তরফ থেকে ব্যবস্থার কোনো ত্রুটি রাখেনি, তাই বিকাল হতেই তাদের বাড়িটা আলোকসজ্জায় সেজে উঠল। অন্যদিকে রাজ সবাইকে অভ্যর্থনা করতে লাগলো। দরজায় কলিং বেলের শব্দ হতেই প্রণজিৎ, এই রাজ, তুই একটু এদিকটা দেখ, আমি একটু নিচ থেকে ঘুরে আসি, বুঝলি? এই বলে প্রণজিৎ নিচে চলে গেল। দরজা খুলতেই সুভান বলল, শুভ নববর্ষ ভাই। তা বাকিরা কই? প্রণজিৎ বলল, হ্যাঁ, শুভ নববর্ষ, আয় আয়, ভেতরে আয়, ওরা ভেতরেই আছে। প্রণজিৎ দরজা বন্ধ করে উপরে যাওয়ার উপক্রম করতেই আবার কলিং বেল বেজে উঠল। দরজা খুলেই ও দেখতে পেল রেজাউলকে। হাসি মুখে সে বলল, আরে রেজাল দা, শুভ নববর্ষ, তা কেমন আছো বলো? হ্যাঁ ভাই, শুভ নববর্ষ। এই তো ভাই, ভালো আছি। তোরা কেমন আছিস বল? আমরাও ভালো আছি। এবার একটু সংকোচের সঙ্গে প্রণজিৎ জিজ্ঞাসা করলো, আচ্ছা রেজাউল দা, জিৎ আর প্রিয়াঙ্কা কই? ওরা আসবে না? ওরা আসছে। রেজাউল একটু ইয়ার্কির ছলে বলল। তা আমায় ভেতরে যেতে বলবি না? রেজাউলের এই কথায় বেশ লজ্জা পেল প্রণজিৎ। ও চটপট বলে উঠল, এ মা, ছি ছি ছি, দেখো আমি একদম ভুলেই গেছি, চলো চলো ওপরে চলো। এই বলে প্রণজিৎ রেজালকে নিয়ে ওপরে উঠে গেল। ওপরে গিয়ে ওরা যে যার হাসি মজায় মেতে উঠল। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর কলিং বেলের শব্দে আবার সবার চমক ভাঙল। মৃন্ময় প্রণজিৎকে উদ্দেশ্য করে বলল, দাঁড়া, আমি যাচ্ছি। এই বলে মৃন্ময় নিচে নেমে গেল। কিছুক্ষণ পর ও ওপরে এসে বলল, দেখ রে দেখ, কারা এসেছে। রাজ বলল, কেন রে ভাই, কারা এসছে? আমাদের সাহেব মিস্টার জিৎ। হ্যাঁ, মিস্টার জিৎ, আর তার সঙ্গে প্রিয়াঙ্কা। আমি তো ভেবেছিলাম তুই আসবি না। আয় 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 ভাই, বুকে আয়, বুকে আয়। তারপর জিৎকে জড়িয়ে ধরে বলল, উফ, এবার শান্তি, এবার 16 কলা পূর্ণ হলো। তারপর প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলল, বোন আসো আসো, প্লিজ এনজয় দ্য পার্টি। এরপর আবার ওরা যে যার আনন্দে মেতে উঠল। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা লক্ষ্য করলো জিৎ সেখানে নেই। প্রণজিৎকে জিজ্ঞাসা করায় সে বলল, কিছুক্ষণ আগে তো এখানেই ছিল, কোথায় গেল? এরপর খুঁজতে খুঁজতে ছাদের ট্যাঙ্কের পিছনে এসে সে দেখে জিৎ আপন মনে সিগারেট খাচ্ছে এবং চোখের জল ফেলছে। সে জিতের কাছে গিয়ে জিতকে উদ্দেশ্য করে বলে, সবাই আনন্দ করছে আর তুই এখানে একা একা বসে আছিস যে? মায়ের কথা খুব মনে পড়ছিল প্রিয়াঙ্কা, আমার কিছু ভালো লাগছে না। দেখ জিৎ, তুই যদি এভাবে কষ্ট পেতে থাকিস তাহলে মা কি ভালো থাকতে পারবে বল? প্রিয়াঙ্কার এই কথা শুনে জিৎ উদাসভাবে উত্তর দেয়, যা, তুই ওদের সাথে গিয়ে এনজয় কর, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। তাও প্রিয়াঙ্কা যাচ্ছে না দেখে জিৎ এবার একটু বিরক্ত হয়েই বলে, কি রে, যা। এবার প্রিয়াঙ্কা জিৎকে জড়িয়ে ধরে একটু ধমকের সুরে বলে, সঞ্জিত, আমি তোর জন্যই এখানে এসেছি, তাই তুই যেখানে থাকবি আমি সেখানেই থাকবো, বুঝেছিস? এবার হাত থেকে সিগারেটটা ফেল আর তাড়াতাড়ি চল। আমার কিছু ভালো লাগছে না। বুঝেছি, দেখি একটু। এই বলে প্রিয়াঙ্কা জিতের হাত থেকে সিগারেটটা ফেলে দিল এবং জিতের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। প্রিয়াঙ্কাকে এইভাবে নিজের দিকে এগিয়ে আসতে দেখে জিতের হার্টবিট বেল ট্রেনের থেকেও স্পিডে দৌড়াতে লাগলো। তারপর ঘটে গেল সেই বহুকাঙ্ক্ষিত ঘটনা। প্রিয়াঙ্কা এঁকে দিল জিতের ঠোঁটে ভালোবাসার পরশ। এরপর ওদিকে সবাই তোর জন্য ওয়েট করছে। এই বলে প্রিয়াঙ্কা প্রায় জোর করে জিতকে টানতে টানতে সবার কাছে নিয়ে এলো। ইতিমধ্যে সকলেই ছাদের মাঝখানে জড়ো হয়েছে। আসতেই প্রণজিৎ এগিয়ে গেল একটা লাল কাপড় মোড়া চেয়ারের দিকে এবং হাত দিয়ে লাল কাপড়টা সরিয়ে দিল। লাল কাপড়টা সরতেই বেরিয়ে এলো
সাদা কাপড়ে মোড়া চেয়ারের ওপর জিতের মায়ের ছবি। এরপর যে ঘটনাটা ঘটলো সেটা দেখে আপনা থেকে সবার চোখে জল চলে এলো। প্রণজিৎ আর মৃন্ময় একটা রজনীগন্ধার মালা নিয়ে সেই ছবিতে পরিয়ে দিল। এরপর প্রণজিৎ বলতে শুরু করলো, বন্ধুগণ, আজ আমরা এখানে মিলিত হয়েছি শুধু পয়লা বৈশাখের পার্টি উদযাপন করার জন্য। তাই আমরা 2 মিনিট নীরবতা পালন করব এবং মনে মনে জিতের মায়ের আত্মার শান্তির কামনা করব। তারপর জিতকে উদ্দেশ্য করে বলল, ভাই জিত, তোর মা শুধু তোর একার মা নয়, সে আমাদেরও মা। এই বলে সে এগিয়ে এসে জিতকে শক্ত করে জড়িয়ে ধরল। এবার জিত প্রণজিৎকে ছাড়িয়ে কান্না জড়ানো গলায় বলল, তোরা আমাকে এতটা ভালোবাসিস ভাই। প্রণজিৎ জিতকে সান্ত্বনা দেওয়ার সুরে বলল, বন্ধু, তুই চিন্তা করিস না, আমরা সব সময় তোর পাশে থাকব। এই ঘটনার সাক্ষী রইল প্রণজিৎ ও তাদের বন্ধুরা, আকাশের লক্ষ লক্ষ তারা এবং আপনারা সবাই জিতের মায়ের আত্মার শান্তি কামনা করবেন। নমস্কার। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনলেন জিৎ দাসের লেখা গল্প শুভ নববর্ষ। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন জিৎ, জিৎ দাস, প্রিয়াঙ্কা, তাজমিরা খাতুন, রেজাউল, রেজাউল বলদে, মৃন্ময়, মৃন্ময় হালদার, পূর্ণেন্দু, পূর্ণেন্দু বিশ্বাস, প্রণজিৎ, প্রণজিৎ ভৌমিক, রাজ, তুহিন শেখ, শুভান, শুভান মল্লিক, আবহ সঙ্গীত ও বিশেষ ধ্বনি পরিকল্পনায় জিৎ দাস, পোস্টার ডিজাইনার মৃন্ময় হালদার, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম গোধূলির মায়াজাল, গল্প পাঠে প্রণজিৎ ভৌমিক এবং গল্পের সূত্রধর আমি শ্রাবণী কোনায়। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমনই আরও আধুনিক, রোমাঞ্চকর, ভালোবাসার গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন গোধূলির মায়াজাল।